আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 9 জানুয়ারি 2026 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে আমি আপনাদের 9 জানুয়ারি পরীক্ষায় আসবে এরকম 300টি সাধারণ জ্ঞান প্রশ্ন দেখাবো বাংলাদেশ বিষয়াবলী থেকে। এই 300টি সাধারণ জ্ঞান যদি আপনি ভালোভাবে পড়ে যান তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে 151 নম্বর থেকে শুরু করতেছি, কারণ এর আগে 101 থেকে 150 নম্বর প্রশ্ন কিন্তু আপলোড দেওয়া হয়েছে। যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই ভিডিও দেখা শেষে দেখে নেবেন, সেখানে 150টি প্রশ্ন দেওয়া আছে। তো এখন আমরা 151 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি? উত্তর হচ্ছে বীর বিক্রম। এই বীর বিক্রম হচ্ছে তৃতীয় বীরত্ব সূচক খেতাব। এখানে বীর শ্রেষ্ঠ হচ্ছে প্রথম, তা বীর উত্তম দ্বিতীয়, বীর বিক্রম তৃতীয় এবং বীর প্রতীক হচ্ছে চতুর্থ। তারপর নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় হচ্ছে মাছ চাষ। 153 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? উত্তর হচ্ছে 2014 সালে। 154 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয়ে জিডিপির কত শতাংশ কৃষি হতে আসে? 13.02%। 1974 সালে জাতিসংঘের কতম সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়? 1974 সালে। এটা হচ্ছে 136তম সদস্য হিসেবে। তারপর এটা হচ্ছে এখানে প্রশ্ন আসতে পারে, জাতিসংঘের কততম অধিবেশনে, সাধারণ অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? এটা হবে 29তম অধিবেশনে, 136তম সদস্য, 1974 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের চিন্তা বিবেক ও বাক স্বাধীনতার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? এটা হচ্ছে 39 নং অনুচ্ছেদ। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার অংশে 39 নং অনুচ্ছেদে চিন্তা বিবেক স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বাংলামতি কি? বাংলামতি এক প্রকার দান হচ্ছে বাংলামতি। এই বাংলামতি দানটি হচ্ছে বৃদান 50। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এটি একটি উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ও সরু চালের সুগন্ধি ধানের জাত হচ্ছে এই বাংলামতি বৃদান 50। এটি দেখতে এবং ও স্বাদে অনেকটা বাসমতি চালের মতো। তারপর 158 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? বাংলাদেশ সরকারের আয়ের উৎস আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, জরিমানা ও শাস্তিমূলক ফি। জরিমানা ও শাস্তিমূলক ফি হবে এখানে, অর্থাৎ উপরের সবগুলো। তারপরে কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? উত্তর হচ্ছে সৈয়দ আহমদ খান। সৈয়দ আহমদ খান সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এইটা একটু আমরা ব্যাখ্যাটা দেখব। সৈয়দ আহমদ খান 1888 সালে মিরাটে এক বক্তৃতায় প্রথম হিন্দু ও মুসলমানের দুটি পৃথক জাতি হিসেবে উল্লেখ করে দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রদান করেন। তারপর 160 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 1956 সালে। 161 নম্বর প্রশ্ন হচ্ছে তমুদ্দুন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান। তো বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। এই যে তমুদ্দুন মজলিসের নেতাকে, উত্তর হচ্ছে আবুল কাশেম তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তারপর 162 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতাকে? উত্তর হচ্ছে জল্লাদের দরবারের রচয়িতা হচ্ছে কল্যাণ মিত্র। জল্লাদের দরবার নামক জনপ্রিয় ব্যঙ্গাত্মক নাটকটির রচয়িতা হলেন কল্যাণ মিত্র। তারপর আমাদের 163 নম্বর প্রশ্ন কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? তিনি হচ্ছে 20 জানুয়ারিতে তিনি শহীদ হন। 20 জানুয়ারি 1969 সালে শহীদ হন। 20 জানুয়ারি 1969 সালে
আসাদুজ্জামান আসাদ শহীদ হন। তারপর আমরা এবার 164 নম্বর প্রশ্ন দেখব, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সম্পাদককে? উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। 1861 সালে প্রথম প্রকাশিত হয় ঢাকা প্রকাশ। তারপর সম্পাদক ছিলেন হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার বলতে রেশম পোকা চাষকে বোঝায়। তারপর আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, ছায়া প্রেমী শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি? উত্তর হচ্ছে চা। বিগত 50 বছরে বাংলাদেশ কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বৃদ্ধি পেয়েছে? কোন ফসলের চাষ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে? উত্তর হচ্ছে ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে বিগত 50 বছরে। তারপর 2022 সালে জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 কোটি। অর্থাৎ এখানে বলা হয়েছে 2022 সালে যে জনশুমারি হয়েছে 15 থেকে 22 জুন 15 জুন থেকে বা 21 জুন 2022 সালে আমাদের যে জনশুমারিটি হয়েছে সেখানে আমাদের জনসংখ্যা ছিল 16,98,28,911 জন, অর্থাৎ প্রায় 17 কোটি। তারপর আমাদের 169 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কী করে? উত্তর হচ্ছে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। তারপর আমাদের 170 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? উত্তর হচ্ছে ক, সৌদি আরব। তারপর 171 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা কত? উত্তর হচ্ছে 6 থেকে 8%। 172 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে কিন্তু পাচার করা হয়। তারপর অর্থ পাচারের কারণ 9 কোনটি? অর্থ পাচারের কারণ 9 হচ্ছে কর ফাঁকি না দেওয়া, এটি হচ্ছে অর্থ পাচারের কারণ 9। বাংলাদেশের কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? উত্তর হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল হতে সবচেয়ে বেশি সয়াবিন তেল আমদানি করে। তারপর 175 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ 9 কোনটি? কারণ 9 কোনটি? উত্তর হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া, এটি হচ্ছে কারণ 9। তারপর আমাদের 176 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম হচ্ছে পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তারপর এটি হচ্ছে পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটি হচ্ছে নরসিংদীর গোড়াশালে অবস্থিত, বর্তমানে দেশের সবচেয়ে সর্ববৃহৎ সার কারখানা। তারপরে 177 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন অনুচ্ছেদের মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অর্থাৎ বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? উত্তর হচ্ছে 7 খ নং, না হ্যাঁ এটা হচ্ছে উত্তর 7 খ। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে? বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা। সংবিধান প্রণয়ন করে জাতীয় সংসদ, রক্ষা করে সুপ্রিম কোর্ট। তারপর 179 সালে তত্ত্বাবধায়ক 179 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে? উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনী, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে জুলাই শহীদ দিবস কোনটি? জুলাই শহীদ দিবস হচ্ছে 16ই জুলাই। জুলাই শহীদ দিবস 16ই জুলাই, জুলাই শহীদ দিবস। তারপরে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে 16ই জুলাই রংপুরে আবু সাইদ শহীদ হন। এই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে 181 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? উত্তর হচ্ছে খ 2024 সালের 8 আগস্ট। তারপর আমাদের 182 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়? উত্তর হচ্ছে 5 বার। সর্বমোট 5 বার বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এগুলো সালগুলো হচ্ছে 1974, 1981, 1987, 1990 এবং 2007। এই 5 বার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তারপর 181 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বিল 18ই মার্চ 2020 সালে আইনে পরিণত হয়। 18ই মার্চ 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইনে পরিণত হয় এবং 2020 সালে পাশ হয়।
এবং 2021 সালের 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল 2020 সালের 28 মার্চ আইনে পরিণত হয় এবং 2021 সালের 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। 184 নম্বর প্রশ্নে বলা হয়েছে 21শে পদক ও স্বাধীনতা পদক দুটিই পেয়েছেন কে? উত্তর হচ্ছে ভাস্কর নবের আহমদ। তারপর 185 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কি? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রীভূত। এই গ নম্বরটা হচ্ছে উত্তর, কেন্দ্রীভূত। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? ডাবল সেঞ্চুরি করেন হচ্ছে মুশফিকুর রহিম, বাংলাদেশ হিসেবে প্রথম হিসেবে। তারপর 187 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এবারের জন্য। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? উত্তর হচ্ছে দৈনিক গণকণ্ঠ পত্রিকা নিষিদ্ধ ছিল। তারপর ওয়াসফিয়া নাজনীন কেন বিখ্যাত? ওয়াসফিয়া নাজনীন বিখ্যাত হচ্ছে এভারেস্ট জয়ী হিসেবে ওয়াসফিয়া নাজনীন বিখ্যাত। তারপর আমরা 189 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এটা হচ্ছে উত্তর হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটি ভালোভাবে দেখবেন, এখানে কিন্তু অনেকে না দেখেই রংপুর বিশ্ববিদ্যালয় দাগিয়ে দেয়, তো এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয় নয়। ওকে, আর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি রংপুরে অবস্থিত, তবে বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে তিনি 16 জুলাই শহীদ হয়েছেন এই আবু সাইদ, এবং এই 16 জুলাইকে শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। তারপর 190 নম্বর প্রশ্নে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? উত্তর হচ্ছে 12 অক্টোবর। তাহলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন 34 জন। একজন ছিলেন নারী সদস্য, তার নাম হচ্ছে বেগম রাজিয়া ভানু, এবং এই সংবিধানটি কামাল হোসেনের নেতৃত্বে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে 1972 সালের 12 অক্টোবর উত্থাপিত হয়। গৃহীত হয় 4 নভেম্বর, কার্যক্রম শুরু হয় 16 ডিসেম্বর। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতার দ্বিতীয় ধর্মপাল হবে, এটা হচ্ছে ধর্মপাল বা দ্বিতীয় রাজা ধর্মপাল। এই পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল হচ্ছেন এই সোমপুর বিহারের এই প্রতিষ্ঠাতা, এবং এটিকে সোমপুর বিহারকে 1985 সালে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 1985 সালে। এবং এই সোমপুর বিহারকে এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বলা হয়ে থাকে যে সোমপুর বিহারটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। প্রশ্ন কিন্তু এভাবে ঘুরিয়েও আসতে পারে। তারপর আবার এভাবে আসতে পারে যে সোমপুর বিহার কোন রাজবংশ সময় প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে পাল রাজবংশের সময়। তারপরে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গুবেলি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। সাঙ্গুবেলি বাংলাদেশের প্রথম এবং একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। তাহলে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম সাঙ্গুবেলি, এটি প্রথম, এটি শেষ, এবং এটি বঙ্গোপসাগরের সাঙ্গু নদীর মোহনায় অবস্থিত। 1996 সালে কিন্তু এটি আবিষ্কৃত হয়। তারপরে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধান কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। এটা হচ্ছে নবম ভাগের 2য় পরিচ্ছেদে। তারপর 194 নম্বর প্রশ্ন, এখানে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। এই প্রশ্নটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এখন আর এটা কেটে দিচ্ছি। তারপর আমরা এখন 196 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিসটি 1947 সালের 2রা সেপ্টেম্বর গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে, এবং এই সংগঠনটি ভাষা আন্দোলনের সূচনা এবং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। তারপর 197 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে কি?
তাকে বলা হচ্ছে বাঘ পতঙ্গ। তারপরে 198 নম্বর প্রশ্নে 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? উত্তর হচ্ছে 11ই মার্চ। তাহলে আমরা একটু পটভূমিটা দেখে নিই। 1948 সালের 11ই মার্চ 1948 সালের 11ই মার্চ বাংলা ভাষার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়। এই দিনটি তখন ভাষা দিবস হিসেবে পালন করা হতো। 21শে ফেব্রুয়ারি ঘটনার পর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন শুরু হতে থাকে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি এখন, কিন্তু 1952 সালের পূর্বে 11ই মার্চকে এই শহীদ দিবস হিসেবে পালন করা হতো প্রতি বছর। 1948 থেকে 1952 পর্যন্ত 11ই মার্চ ছিল ভাষা দিবস। তারপর 199 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার উপভাষা 5টি। একটা হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে বাঙালি। এই উপভাষাটি ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা এবং বরিশাল অঞ্চল নিয়ে প্রচলিত ছিল। তারপর কৃষিক্ষেত্র রবি মৌসুম কোনটি? রবি মৌসুম হচ্ছে কার্তিক এবং ফাল্গুন। কার্তিক এবং ফাল্গুন হচ্ছে রবি মৌসুম। বাংলাদেশে কৃষিক্ষেত্রে তিনটি মৌসুম রয়েছে। রবি মৌসুম হলো শীতকালীন ফসল চাষের সময়, যা সাধারণত কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিস্তৃত। তারপরে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে? সাবাস বাংলাদেশ ভাস্কর্য নিতুনকুণ্ড এর স্থপতি। সাবাস বাংলাদেশ ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, এর স্থপতি নিতুনকুণ্ড। তারপর 202 নম্বর প্রশ্ন, ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। এই যে মুঘল সুবেদার মীর জুমলা 1660 থেকে 1663 সালে ঢাকা গেট নির্মাণ করেন। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। 203 নম্বর প্রশ্নে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে বিএডিসি। 204 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। 205 নম্বর প্রশ্ন, ডিসেম্বর 2020-এ অনুষ্ঠিত বাংলাদেশের, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। এখন আমরা 206 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে শরণার্থীদের সাহায্যের জন্য 1971 সালের 1 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেডিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? উত্তর হচ্ছে হুলিয়া চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। হুলিয়া 1984 সালে তানভীর মোকাম্মেল পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত। এটি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে প্রেক্ষাপটে তৈরি। অন্যগুলো পূর্ণদৈর্ঘ্য। অর্থাৎ স্বল্পদৈর্ঘ্য কোনটি? স্বল্পদৈর্ঘ্য হলো হুলিয়া। এই হুলিয়া 1984 সালে কিন্তু প্রকাশিত হয়েছে এবং লিখতে হচ্ছে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। তারপর এটা হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে কিন্তু এই চলচ্চিত্রটি পরিচালিত হয়েছে। তারপর আমরা দেখব যে 2008 সালে বাংলাদেশের 6টি ঋতুর সঠিক অনুক্রম কি? বাংলাদেশের 6টি ঋতুর সঠিক অনুক্রম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী হচ্ছে তিস্তা। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? হচ্ছে ইয়ারলাং সাংপো নামে পরিচিত। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবরে। তিব্বতে এই নদী ইয়ারলাং সাংপো নামে পরিচিত। ভারতে অরুণাচল প্রদেশে সিহং এবং আসামে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। 211 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম সৃষ্টি হয়েছে। তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1996 সালে। তারপর সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে
বৈদেশিক নীতি পরিচালিত হয় 25 নং অনুচ্ছেদ অনুযায়ী। তারপর বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তর হচ্ছে 5টি। কোন বীর শ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে নেই? বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। উত্তর হচ্ছে সিপাহী হামিদুর রহমান। তারপর কে বীরশ্রেষ্ঠ নন? উত্তর হচ্ছে মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নয়। আমরা একজন জানি যে মুন্সি আব্দুর রৌফ হচ্ছে বীরশ্রেষ্ঠ, কিন্তু মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এটা হচ্ছে 7 মার্চ 1973 সাল। এই 7 মার্চ 1973। প্রান্তিক হ্রদ কোথায়, কোন জেলা অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবানে অবস্থিত। তারপর 220 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদেরকে এই ভিডিওতে মোট আমি প্রায় 150 থেকে 220টি অর্থাৎ প্রায় অনেকগুলো প্রশ্ন, আরও কিছু প্রশ্ন দিচ্ছি। ওয়েট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 21 নম্বর প্রশ্নটি এখন দেখাবো। তারপর আমরা এই 25 পর্যন্ত আপনাদেরকে দিব এই ভিডিওতে, তারপরে অন্য ভিডিও দেখবেন। টোটাল 300টি প্রশ্ন আছে। 300টি প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন। তাহলে দেখুন, 221 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোৎসান্নে বাংলার কোন সময়কালে নির্দেশ করে, বা মোৎসান্নে বাংলার কোন সময়কাল নির্দেশ করে? উত্তর হচ্ছে 7ম থেকে 8ম শতক। তারপর বাংলায় কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। তারপর 223 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে স্যার সলিমুল্লাহ। তারপর 224 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তারপর 225 নম্বর প্রশ্ন, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খাগড়াছড়িতে। তাহলে বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের 225টি প্রশ্ন। আরও 75টি প্রশ্ন পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো এর আগে আমরা আরও 2টি ভিডিও দিয়েছি, সেই 2টি ভিডিওতে 75টি করে 100-150টি প্রশ্ন আছে। এই ভিডিওতে প্রায় 150টি প্রশ্ন দেখালাম। তাহলে হলো কয়টি? 225টি টোটাল। আর এই 225টি প্লাস আগামী ভিডিওতে আবার থাকবে হচ্ছে 75টি। তাহলে এই টোটাল 300 প্রশ্ন আপনাদেরকে দিব। এই 300 প্রশ্ন যদি পড়েন তাহলে আপনার এই যে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী মোটামুটি কভার হয়ে যাবে, এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু এই 300টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ কমন থাকবে। তাই আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে বাকি 3টা ভিডিওর অর্থাৎ 1 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত এবং হচ্ছে এই 225 থেকে 300 নম্বর প্রশ্ন পর্যন্ত যে আরও 3টা ভিডিও আছে, সেই 3টা ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি, ইংলিশ, ম্যাথ, তারপরে অন্যান্য বিষয়গুলোর বাংলা, অন্যান্য বিষয় সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলার কিন্তু এক্সক্লুসিভ সাজেশন আমার চ্যানেলে আছে। এছাড়াও বন্ধুরা আপনারা সেগুলো দেখতে পারেন। এছাড়াও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। হ্যাঁ, এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন যদি আপনি পড়েন তাহলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন। এখানে কিন্তু আমাদের 2টা প্যাকেজ আছে, একটা প্যাকেজই আমরা একটা 500 পৃষ্ঠার একটা সাজেশন, আর একটা হচ্ছে 49 পৃষ্ঠার মাত্র 1500 প্রশ্নের সাজেশন। যারা বড়টা পড়বেন তারা 100% কমন পাবেন, আর যারা 1500 প্রশ্ন পড়বেন তারাও অনেকগুলো সেখান থেকে কমন পাবেন, 5 মার্ক চলে আসবে। তো বন্ধুরা, যারা এখনও সাজেশনটা নেননি তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা শুধুমাত্র যে আমরা আপনাকে 2টা সাজেশন দিব, একটা হচ্ছে বড় সাজেশন আর একটা শর্ট সাজেশন। এছাড়াও পাশাপাশি যে আপনি যদি বেশি পারেন, মানে আপনারা যদি পুরো 100% কমন পেতে চান তাহলে বড়টা পড়বেন, আর যদি মোটামুটি পাস করতে চান তাহলে ছোটোটা পড়বেন সাজেশন। আমরা সবটাই দিয়ে দিব। এছাড়াও আপনাদেরকে BCS এর সকল প্রশ্নের সমাধান দিয়ে দিব, অন্যান্য নন ক্যাডার সকল চাকরির সমাধান, প্রশ্ন ব্যাংক সব দিয়ে দিব। তো সেগুলো যদি রেখে দেন তাহলে যে কোনো চাকরিতে আপনাকে অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য। যারা প্রিমিয়াম প্যাকেজটি নেননি তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আগামী
যে 2-3 দিন আছে এই 2-3 দিন ভালোভাবে আমাদের সাজেশন নিয়ে পড়লে কিন্তু আপনি ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।